রেজা কিবরিয়ার সেই বিস্ফোরক মন্তব্যের জবাবে যা বললেন নূর। বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই। খালেদা জিয়ার আদর্শই ভবিষ্যৎ বাংলাদেশের চালিকা শক্তি। রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করল মিয়ানমার। রেজা কিবরিয়ার সেই বিস্ফোরক মন্তব্যের জবাবে যা বললেন নূর। গণ অধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী ৩ গলাচিপা দশমিনা আসনে বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নূরের সঙ্গে ৩ জায়গায় মোসাদের ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মিটিং হয়েছে। এমন দলে আমি থাকতে পারি না বলে মন্তব্য করেন সদ্য বিএনপিতে যোগ দেওয়া ড রেজা কিবরিয়া, যিনি হবিগঞ্জ ১ নবীগঞ্জ বাহুবল আসনে ধানের শীষের প্রার্থী। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে নুরুল হক নূর সেই মন্তব্যের জবাব দিয়েছেন। নূর বলেন, রেজা ভাই একজন শিক্ষিত ও ভদ্র মানুষ, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে উনি শতভাগ অযোগ্য। রাজনীতিক ও সামাজিক ধারণা ওনার নেই। তিনি এলিট শ্রেণীর মানুষের সঙ্গে মিশে পার্টি করা, ড্রিঙ্কস করায় অভ্যস্ত। বাংলাদেশের রাজনীতি ও সমাজকে বোঝার মতো মানুষ উনি না। উনি যেটা বলেছেন সেটি ঠিক বলেছেন। নূর বলেন, জাফরুল্লাহ চৌধুরীকে আমরা মুরব্বি মানতাম। এই মানুষটা দেখেছেন মৃত্যুর পথযাত্রী হয়েও হাতে ক্যানোলা নিয়েও ছাত্রদের প্রোগ্রামে যেতেন। আমাদের সঙ্গে কাজ করেছেন। আমরা ভেবেছিলাম রেজা ভাইও সেই রকম কাজ করবেন। তিনি আরও বলেন, কিন্তু রেজা ভাই কারোর সঙ্গে হাত মেলাতে গেলেও দ্বিধাবোধ করতেন, কারণ কারোর হাতে জীবাণু আছে কিনা এ ধরনের চিন্তা চেতনা নিয়ে তিনি চলেন। একজন পার্টির প্রধান হয়েও তিনি ঠিকঠাক মতো অফিসে যেতেন না। তার একটা প্রত্যাশা ছিল এই দল হয়তো তাকে আর্থিক সাপোর্ট করবে। ইসরায়েলি ফান্ডের বিষয়ে ডাকসুর সাবেক ভিপি নূর বলেন, এটি একটি প্রোপাগান্ডা। ইসরায়েল আমাদের ফান্ড দেবে কেন? বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো যোগাযোগ নেই। এটি ছিল যেমন আমাদের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতার মামলা দিয়েছে, চরিত্র হরণের মামলা দিয়েছে এবং দুর্নীতির অভিযোগ দিয়েছে, ঠিক তেমনি এটি ছিল তৎকালীন গোয়েন্দা সংস্থা ও আওয়ামী লীগের একটি প্রোপাগান্ডা। যেহেতু আমরা তাদের বিরুদ্ধে একটা শক্তি হয়ে উঠছি এবং বাস্তব কথা আজকের পট পরিবর্তন। আমরা যদি ওই সময় দাঁড়িয়ে না থাকতাম এটি সম্ভব হতো না। তিনি আরও বলেন, রেজা ভাই কি করেছে? শওকত মাহমুদ গ্রেফতার। আমি বিএনপির নীতি নির্ধারকদের বলেছিলাম রেজা কিবরিয়া ছিলেন এর মাস্টার মাইন্ড। তাকে আপনারা ধানের শীষে মনোনয়ন দিয়েছেন আর শওকত মাহমুদকে গ্রেফতার করালেন। রেজা ভাই মনোনয়ন পেলে শওকত মাহমুদকে মন্ত্রী করা উচিত। রেজা ভাই ছিলেন শওকত মাহমুদের গুরু। বিএনপি ভেঙে বিএনএম পার্টি করা। মন্ত্রীপাড়া থেকে গ্রেফতার হওয়া মাসুদ করিম সহ তাদের মূল কাজ ছিল বিএনপিকে আওয়ামী লীগের আমলে ভেঙে নির্বাচনে অংশগ্রহণ করানো। তার প্ল্যান হিসেবে বিএনএম পার্টি গঠিত হয়। আমি তার সুস্থতা কামনা করি, কারণ তিনি ফিজিক্যালি আনফিট। এছাড়া গ্রামের সাধারণ মানুষের সঙ্গে মেশার মতো মেন্টালিটি তার নেই। রাজনীতিতে তার স্থিরতা নেই। অনেক দলের সঙ্গে যুক্ত হয়ে কোথাও থাকতে পারেননি। অবশেষে যুক্ত হলেন বিএনপিতে। এত ঘুরিয়ে পেঁচিয়ে বাংলাদেশে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় নিরাপত্তা ঝুঁকি নেই। ইউরোপীয় ইউনিয়নের ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের ক্ষেত্রে নিরাপত্তা সতর্কতার প্রয়োজনীয়তা অনুভব করছে না। শনিবার ১৭ জানুয়ারি ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশনের উপপ্রধান পর্যবেক্ষক ইন্তা লাসে জানান, আগামী সংসদ নির্বাচনের জন্য ইতোমধ্যে ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক বাংলাদেশব্যাপী মোতায়েন করা হয়েছে। তিনি আরও জানান, সময়ের সাথে সাথে পর্যবেক্ষকদের সংখ্যা বাড়ানো হবে। নিরাপত্তা বিষয়ক প্রশ্নের জবাবে ইন্তা লাসে বলেন, আমরা আশা করি আমাদের নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ তৈরি হবে না। আমাদের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে যা আমরা অনুসরণ করি। তিনি বলেন, মিশনের লক্ষ্য হবে নির্বাচনের প্রক্রিয়া যাচাই করা এবং সঠিকভাবে দেখতে হবে যে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আইনগুলোর প্রতি সম্মান জানানো হচ্ছে কিনা। সপ্তাহখানেক আগে ঢাকার এক হোটেলে সংবাদ সম্মেলন করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইইউ মিশন তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করে। সেখানে নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক করার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছিল।
ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইয়াবস জানিয়েছেন, তাদের দৃষ্টিতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে বাংলাদেশের সকল নাগরিককে, বিশেষ করে নারী, ধর্মীয়, জাতিগত সংখ্যালঘু এবং আঞ্চলিক গোষ্ঠীগুলিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া। তিনি বলেন, এছাড়া অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে আমরা একটি বিশ্বাসযোগ্য ভোটার উপস্থিতির প্রতি মনোযোগ দেব, যা নিশ্চিত করবে যে বাংলাদেশী নাগরিকরা তাদের ভবিষ্যৎ নির্ধারণে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছে। এটি ২০০৮ সালের পর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন, যেটি পাঠাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। এই মিশনে ২৭টি সদস্য দেশসহ কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ডের প্রায় ২০০ জন পর্যবেক্ষক অংশগ্রহণ করবেন। এই পর্যবেক্ষক দলের মধ্যে ঢাকা-ভিত্তিক ১১ জন বিশ্লেষক, ৫৬ জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক এবং ভোটের আগে ৯০ জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক থাকবেন। এছাড়া ইইউ সদস্য রাষ্ট্র ও অংশীদার দেশগুলোর কূটনৈতিক মিশনের পর্যবেক্ষকরাও নির্বাচনে অন্তর্ভুক্ত থাকবেন। ইন্টালাসে জানান, দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকরা মিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচনের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করবেন এবং তাদের পর্যবেক্ষণমূলক পর্যালোচনা নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা এবং তথ্যভিত্তিক মূল্যায়নে সহায়ক হবে। এসব পর্যবেক্ষক শহর, ছোট শহর, গ্রামাঞ্চল সবখানেই ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করবেন এবং তাদের মতামত গ্রহণ করবেন। এছাড়া বাংলাদেশে নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক পরিবেশ, আইনগত কাঠামো। খালেদা জিয়ার আদর্শই ভবিষ্যৎ বাংলাদেশের চালিকা শক্তি। বেগম খালেদা জিয়া সত্য ও ন্যায়ের পক্ষে আজীবন লড়াই করেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় ছিলেন আপোষহীন। বাংলাদেশের সামরিক এবং বেসামরিক স্বৈরতন্ত্র বিরোধী সংগ্রামে তার অবদান অনন্য। তিনি সাধারণ রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন রাজনৈতিক আদর্শ। দেশপ্রেমকে তিনি আজীবন লালন করেছেন। তিনি বলতেন, বিদেশে আমাদের বন্ধু আছে, কিন্তু প্রভু নেই। দেশই আমার আসল ঠিকানা। এ কারণেই শেষযাত্রায় মানুষের এত ভালোবাসা পেয়েছেন, যা দেশে ঐতিহাসিক হয়ে থাকবে। খালেদা জিয়া কঠিন সময়েও চরম ধৈর্যের পরিচয় দিতেন। তার মধ্যে রুচির এক অবিস্মরণীয় প্রকাশ ছিল। ছিলেন পরমত সহিষ্ণু। জাতির এই সন্ধিক্ষণে যখন তার উপস্থিতি, পরামর্শ ও দিক নির্দেশনা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। কিন্তু তার আদর্শ চির অম্লান। এদেশের মানুষ অনন্তকাল তাকে শ্রদ্ধা, ভালোবাসায় স্মরণ করবেন। কারণ যদি বাংলাদেশকে ভালো থাকতে হয়, তাহলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে। তার আদর্শই হবে আগামীর বাংলাদেশের চালিকা শক্তি। শুক্রবার ১৬ জানুয়ারি বিকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় দেশের বিশিষ্টজনরা এসব কথা বলেন। এ সময় নাগরিক সমাজের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে বেগম খালেদা জিয়াকে সর্বোচ্চ সম্মানজনক উপাধি দেওয়ার দাবি জানানো হয়। অনুষ্ঠানে দেশের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন দেশের কূটনীতিক, সাংবাদিক, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ, গবেষক, সম্পাদক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। শোকসভায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সহ পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে সভাপতিত্বে বক্তৃতা দেন সাবেক প্রধান বিচারপতি সৈয়দ জে.আর. মোদাচ্ছির হোসেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক গুরুত্ব। রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার করল মিয়ানমার। নেদারল্যান্ডসের হেগ শহরে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে নিজেদের আত্মপক্ষ সমর্থন শুরু করেছে মিয়ানমার। শুনানির প্রথম দিনে মিয়ানমার সরকারের প্রতিনিধি কো হ্লাইং তাদের বিরুদ্ধে আনা গণহত্যার অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, গাম্বিয়া এই অভিযোগের সপক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। তিনি আদালতকে বলেন, মিয়ানমারের বিরুদ্ধে আনা এই অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রমাণের অভাবে তা টেকসই নয়। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাউদা জ্যালো আদালতে অভিযোগ করেছিলেন যে মিয়ানমার পরিকল্পিত গণহত্যামূলক নীতি গ্রহণের মাধ্যমে দেশটিতে বসবাসরত স্বল্পলঘু মুসলিম জনগোষ্ঠীকে সম্পূর্ণ নির্মূল করতে চেয়েছিল।
2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর বর্বর অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নিহত হন। প্রায় 7,40,000-এরও বেশি মানুষ প্রাণ বাঁচাতে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। 2018 সালে জাতিসংঘের এক তদন্ত প্রতিবেদনে মিয়ানমারের শীর্ষ সামরিক কর্মকর্তাদের রাখাইন রাজ্যে গণহত্যা এবং অন্যান্য এলাকায় মানবতাবিরোধী অপরাধের জন্য তদন্তের আওতায় আনার সুপারিশ করা হয়েছিল। মিয়ানমার সরকার অবশ্য শুরু থেকেই এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। বর্তমানে দেশটির সামরিক জান্তা সরকারের দাবি, তাদের সামরিক অভিযান মূলত সশস্ত্র বিদ্রোহী এবং সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে পরিচালিত হয়েছিল। শুক্রবার 16 জানুয়ারি আইসিজেতে শুনানির সময় কোহ লাইং সাফ জানিয়ে দেন যে রাখাইনে সন্ত্রাসীদের অবাধ বিচরণ দেখে মিয়ানমার হাত গুটিয়ে বসে থাকতে বাধ্য ছিল না। তার ভাষ্যমতে তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশন ছিল একটি সামরিক পরিভাষা, যা মূলত বিদ্রোহ দমন বা সন্ত্রাসবাদ বিরোধী অভিযানের ক্ষেত্রে ব্যবহৃত হয়। 2021 সালে বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর এই প্রথম তারা আন্তর্জাতিক আদালতে এমন গুরুত্বপূর্ণ আইনি লড়াইয়ের মুখোমুখি হল। এই মামলার রায় আন্তর্জাতিক অঙ্গনে মিয়ানমারের অবস্থান এবং রোহিঙ্গাদের ন্যায় বিচারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে।